ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এ রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 6-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1 ভূপৃষ্ঠের উপর উলম্বভাবে বায়ুর চলাচলকে বলে। অপশান এ বায়ুস্রোত, অপশান বি বায়ুপ্রবাহ, অপশান সি বায়ুচাপ। সঠিকটা হচ্ছে অপশান এ বায়ুস্রোত। তারপর 1-2 বলেছে পার্বত্য বায়ুর অপর নাম হলো অপশান এ অ্যানাবেটিক, অপশান বি ক্যাটাবেটিক, অপশান সি আকস্মিক বায়ু। সঠিকটা হচ্ছে অপশান বি ক্যাটাবেটিক। তারপর 1-3 বৃষ্টিপাতের পরিমাণ হয় অপশান এ বাত পতাকা, অপশান বি ব্যারোমিটার, অপশান সি রেনগজ যন্ত্র দ্বারা। সঠিকটা হবে অপশান সি রেনগজ যন্ত্র দ্বারা। 1-4 বাষ্প থেকে তরলে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া হলো অপশান এ ঘনীভবন, অপশান বি বাষ্পীভবন, অপশান সি শিশিরাঙ্ক। সঠিকটা হবে অপশান এ ঘনীভবন। তারপর 1-5 দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশের সংখ্যা অপশান এ 23টি, অপশান বি 13টি, অপশান সি 33টি। সঠিকটা হচ্ছে অপশান বি 13টি। তারপর 1-6 উত্তর আমেরিকা মহাদেশ দেশ আয়তনে অপশান এ পঞ্চম, অপশান বি তৃতীয়, অপশান সি চতুর্থ স্থান দখল করেছে। সঠিকটা হচ্ছে অপশান বি তৃতীয়। তারপর 1-7 পম্পাস অঞ্চলের স্থানীয় বায়ুর নাম হলো অপশান এ চিনুক, অপশান বি সিরক্ষ, অপশান সি পম্পেরো। সঠিকটা হবে অপশান সি পম্পেরো। তারপর 1-8 উত্তর আমেরিকার একটি মরুভূমির নাম হলো অপশান এ সোনেরান, অপশান বি হ্যারিকেন, অপশান সি আবলু। সঠিকটা হচ্ছে অপশান এ সোনেরান। তারপরে 1-9 বজ্রমেঘ বলা হয় অপশান এ কিউমুলাস, অপশান বি স্ট্র্যাটোকিউমুলাস, অপশান সি কিউমুলোনিম্বাস মেঘকে। সঠিকটা হচ্ছে অপশান সি কিউমুলোনিম্বাস মেঘকে। তারপরে 1-10 অপশান এ 40 ডিগ্রি, অপশান বি 50 ডিগ্রি, অপশান সি 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলা হয় গর্জনশীল চল্লিশা। তাহলে সঠিকটা হচ্ছে অপশান এ 40 ডিগ্রি। তারপর 2-1 বলেছে সামরিক বায়ু কাকে বলে। সমস্ত বায়ু প্রবাহ সারা বছর প্রবাহিত না হয়ে কোনো দিনের বা বছরের নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে প্রবাহিত হয় সেই সমস্ত বায়ু প্রবাহকে সামরিক বায়ু প্রবাহ বলা হয়। যেমন মৌসুমী বায়ু, স্থলবায়ু, সমুদ্রবায়ু, অ্যানাবেটিক বায়ু, ক্যাটাবেটিক বায়ু। 1 বাষ্পীভবন কি? সূর্যকিরণ বা উষ্ণতার দ্বারা জল বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। স্লিট কি? কণা ও তুষার কণার আংশিক মিশ্রিত রূপ হলো স্লিট। 2-4 মিসৌরি নদী কোন নদীর উপনদী? উত্তরটা হচ্ছে মিসিসিপি মিসৌরি। তারপর 2-5 পৃথিবীর রবার রাজধানী কাকে বলে? রনকে পৃথিবীর রবার রাজধানী বলে। 6 কোন নদীর মিলিত নাম লা প্লাটা? প্যারাগুয়ে ও উরুগুয়ে এই 3টি নদীর মিলিত প্রবাহকে লা প্লাটা নদী বলা হয়। 2-7 পৃথিবীর ফুসফুস কাকে বলে? উত্তরটা হবে সেলভা অরণ্যকে। তারপর হচ্ছে 2-8 আর্টেজিও কূপ কি? কূপ হলো এমন এক প্রকার কূপ যেখানে কোনো পাম্প ছাড়াই ভূগর্ভস্থ জল প্রাকৃতিক চাপ বা ভূগর্ভস্থ জলাধারের কারণে ভূপৃষ্ঠে উঠে আসে। 2-9 বায়ু প্রবাহের নামকরণ কিভাবে করা হয়? বায়ু যেদিকে প্রবাহিত হয় সেই দিক অনুসারে বায়ুর নামকরণ করা হয়। 2-10 কোন মেঘকে ম্যাকারেল আকাশ বলা হয়? নিকোলাস মেঘকে ম্যাকারেল আকাশ বলা হয়। ভুল নির্ণয় করো। 1 বলেছে জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো বাষ্পীভবন, এটা ঠিক হবে। তারপর 2 বলেছে পশ্চিমা বায়ুর অপর নাম হলো আয়ন বায়ু, এটা ভুল হবে। তারপরে 3 বলেছে নিম্বস্ট্যাটাস মেঘে একটানা বৃষ্টিপাত হয়, এটা ঠিক হবে। তারপর 4 বলেছে দক্ষিণ আমেরিকা মহাদেশটি ভারতের প্রায় 4 গুণ বড়, এটা ভুল হবে। তারপর 5 বলেছে দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড তা হলো যোজক, এটা ঠিক হবে। তারপর 6 বলেছে হ্রদ অঞ্চল কৃষিকাজে বেশি উন্নত নয়, এটা ভুল হবে। 7 বলেছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল, এটা ঠিক হবে। 4-1 দক্ষিণ আমেরিকা মহাদেশের নদীর বৈশিষ্ট্যগুলি লেখো। নদীর বৈশিষ্ট্য দক্ষিণ আমেরিকার অধিকাংশ নদী দীর্ঘ এবং আয়তনে বিশাল। নদীগুলি বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট, তাই চিরপ্রবাহী। অধিকাংশ নদী আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়েছে। অরিনোকো নদী ছাড়া অন্য কোনো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। 4-2 বলেছে অশ্ব অক্ষাংশ কাকে বলে? গঙ্গা কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়কে অশ্ব অক্ষাংশ বলা হয়। অবস্থান উভয় গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত। সৃষ্টি কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় বরাবর শীতল ও ভারী বায়ু উপর থেকে নিচে নেমে আসায় ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহ দেখা যায় না, ফলে এই বলয়দ্বয় শান্ত অবস্থায় বিরাজ করে। এ কারণে 16শ শতকে পালতোলা জাহাজগুলি এই শান্ত বলয়ে এসে গতিহীন হয়ে পড়ত, ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোড়াভর্তি জাহাজগুলি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকায় যেতে অনেক বেশি সময় লাগত। এই সময় পানীয় জল ও খাবারের সংকট কমাতে এবং জাহাজকে হালকা করার উদ্দেশ্যে নাবিকরা বেশ কিছু ঘোড়া অর্থাৎ অশ্ব সমুদ্রের জলে ফেলে দিত। এই কারণে এই দুই ক্রান্তীয় শান্ত বলয় অশ্ব অক্ষাংশ নামে পরিচিত। 3 আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে?
নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান আছে এবং ওই একই উষ্ণতায় একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তার অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। 4 মৃত্যু উপত্যকা কাকে বলে? আমেরিকার মধ্যভাগের পর্বতশ্রেণীর সর্বদক্ষিণে ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভেদার দক্ষিণ পূর্ব দিকের উপত্যকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 নিচু। ফলে এই উপত্যকায় প্রাপ্ত জলের পরিমাণ খুবই কম এবং এই জলের লবণতা অত্যন্ত বেশি হয়। জলের অধিক লবণতার কারণে কোনো জীব এখানে বেঁচে থাকতে পারে না। জীবন ধারণের পক্ষে প্রতিকূল এই গভীর উপত্যকাকে তাই মৃত্যু উপত্যকা বলা হয়। অঞ্চলটি উত্তর আমেরিকা মহাদেশের উষ্ণতম ও সমগ্র পশ্চিম গোলার্ধের সবচেয়ে নিম্নতম অঞ্চল। এখানে সোনা পাওয়া যায়। এই গুজবে বহু লোক সোনা সংগ্রহের উদ্দেশ্যে আসে এবং অত্যধিক উষ্ণতা ও জলের অভাবের দরুন মারা যায়। তারপর 4-5 হ্রদ অঞ্চলে পশুপালনের উন্নতির কারণ কি? হ্রদ অঞ্চল পশুপালনে অত্যন্ত উন্নত, কারণ পশুচারণ ভূমি হ্রদ অঞ্চলে বিস্তীর্ণ চারণভূমি থাকায় পশুগুলি সহজে বিচরণ করতে পারে। পশুখাদ্যের সহজলভ্যতা, এখানে প্রচুর পরিমাণে ভুট্টা, ওট এবং বিভিন্ন ঘাস যেমন হে, ক্লেভার জন্মায়, যার ফলে পশুখাদ্যের যোগান নিয়মিত থাকে। জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ জলবায়ুর কারণে পশুজাত দ্রব্য সংরক্ষণে বিশেষ সুবিধা হয়। পশুজাত দ্রব্যের চাহিদা, বিভিন্ন পশুজাত দ্রব্য যেমন মাখন, চিজ, পনির, মাংস, দুধ প্রভৃতির ব্যাপক চাহিদা রয়েছে। সংরক্ষণ, বিভিন্ন পশুজাত দ্রব্যের সংরক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থা রয়েছে। এছাড়া পশুদের প্রয়োজনীয় জল সরবরাহ, উন্নত পরিবহন ব্যবস্থা প্রভৃতি কারণে এখানে অনেক পোলট্রি ফার্ম গড়ে উঠেছে এবং হ্রদ অঞ্চল পশুপালনে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অঞ্চল হয়ে উঠেছে। 4-6 লাতিন আমেরিকা কাকে বলে? আমেরিকা, মধ্য আমেরিকা, মেক্সিকো এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে একসঙ্গে লাতিন আমেরিকা বলা হয়। 16 শতাব্দীর প্রথম দিকে ইউরোপীয় অধিবাসীরা দক্ষিণ আমেরিকায় বসবাস শুরু করে। এদের মধ্যে স্প্যানিশ, পর্তুগিজ, ফরাসি ও ইতালিয়ানরা ছিল প্রধান, তাই এই অঞ্চলগুলিতে ইউরোপীয় ভাষার প্রভাব দেখা যায়। এখানকার ভাষাগুলি মূলত প্রাচীন ভাষা ল্যাটিন থেকে সৃষ্টি। বর্তমানেও এই ভাষাগুলি মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে প্রচলিত আছে, তাই এই অঞ্চলকে বলা হয় লাতিন আমেরিকা। তারপর 4-7 22 ব্যালট সূত্রটি লেখো। 1857 সালে ডাচ আবহাওয়াবিদ 22 ব্যালট বায়ুচাপের পার্থক্য ও বায়ুপ্রভাবের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে গিয়ে এই সূত্র আবিষ্কার করেন। তার নাম অনুসারে 22 ব্যালট সূত্র নামকরণ করা হয়েছে। সূত্র 22 ব্যালট সূত্রানুসারে উত্তর গোলার্ধে বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিকে পেছন ফিরে দাঁড়ালে বাম দিক অপেক্ষা ডান দিকে অধিক চাপ অনুভূত হয়, অর্থাৎ ডান দিকে উচ্চচাপ ও বাম দিকে নিম্নচাপ হয়। দক্ষিণ গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা লক্ষ্য করা যায়। 4-8 ঘূর্ণবাত কি? ঘূর্ণবাত পৃথিবীপৃষ্ঠের কোনো স্বল্প পরিসর স্থান হঠাৎ খুব উত্তপ্ত হয়ে উঠলে সেই স্থানের বায়ু উষ্ণ ও হালকা হয়ে ওপরে উঠে যায় এবং সেখানে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। তখন চারদিক থেকে শীতল ও ভারী বায়ু সেই নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল বেগে ঘূর্ণাকারে ছুটে আসে। এইরূপ নিম্নচাপ বিশিষ্ট ঝড়কে ঘূর্ণবাত বলা হয়। ঘূর্ণবাতের ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। বৈশিষ্ট্য: ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ ও বাইরের উচ্চচাপ বিরাজ করায় বায়ুপ্রবাহ কেন্দ্রমুখী হয়। ঘূর্ণাবর্তের বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে বাম দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ডান দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে চক্রাকারে কেন্দ্রে প্রবেশ করে। ঘূর্ণবাতের বিস্তার কম অঞ্চল জুড়ে হয়। ঘূর্ণবাতের গড় গতিবেগ 160 কিমি/ঘন্টা থেকে 500 কিমি/ঘন্টা পর্যন্ত হতে পারে। ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত পরিবেশ থাকে। ঘূর্ণবাত স্বল্পস্থায়ী হয়। ঘূর্ণবাতের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টি হওয়ায় জীবন ও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পৃথিবীর দুটি অঞ্চলে প্রধানত ঘূর্ণবাত সৃষ্টি হয়, যথা: 1 ক্রান্তীয় উষ্ণমণ্ডলীয় ঘূর্ণবাত, পৃথিবীর উভয় গোলার্ধের 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে সৃষ্ট প্রবল গতিবেগ সম্পন্ন শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রযুক্ত বিধ্বংসী প্রকৃতির ঘূর্ণিঝড়কে ক্রান্তীয় ঘূর্ণবাত বলে। আর 2 হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাত। উভয় গোলার্ধের নাতিশীতোষ্ণ মণ্ডলে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সৃষ্ট মৃদু প্রকৃতির নিম্নচাপ কেন্দ্রযুক্ত মধ্যম প্রকৃতির ঘূর্ণিঝড়কে নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাত বলে। 1 উচ্চতা অনুসারে মেঘেদের শ্রেণীবিভাগগুলি লেখো। আন্তর্জাতিক মেঘ সংহিতা অনুসারে প্রায় 28 রকমের মেঘের বর্ণনা পাওয়া যায়, তবে উচ্চতা, আকৃতি, প্রকৃতি, রং তথা মেঘের বিভিন্ন বৈশিষ্ট্য অনুসারে অতি পরিচিত মেঘমণ্ডলকে 11টি ভাগে বিভক্ত করা যায়। 1803 খ্রিস্টাব্দে ইংরেজ রসায়নবিদ লিডিক হাওয়ার্ড মেঘের উচ্চতা ও বৈশিষ্ট্য অনুসারে মেঘসমূহকে প্রধানত 4টি শ্রেণীতে বিভক্ত করেছেন, যা 1956 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক আবহবিদ্যা সংস্থা বিজ্ঞানসম্মত ও সর্বসম্মত বলে মেনে নিয়েছেন। বিভিন্ন প্রকার মেঘের ছবিটা দেখে নাও
ছবিটা পেন্সিলে আঁকবে। মেঘেদের পরিবার বলে একটা ছক করা আছে। তো প্রথমে বলেছে বেশি উচ্চতার মেঘ অর্থাৎ 20,000 ফুটের অধিক, তার বিভাগগুলো হচ্ছে সিরাস, সিরোস্ট্যাটাস, সিরোকিউমুলাস। আর মাঝারি উচ্চতার মেঘ যার উচ্চতার রেঞ্জ হচ্ছে 6,500 থেকে 20,000 ফুট, তার হচ্ছে দুটো ভাগ, একটা হচ্ছে অল্টোস্ট্যাটাস, অল্টোকিউমুলাস। তারপর হচ্ছে নিম্ন উচ্চতার মেঘ যার রেঞ্জটা হচ্ছে 2,000 থেকে 6,500 ফুট, তার হচ্ছে তিনটে ভাগ, একটা হচ্ছে স্ট্যাটোকিউমুলাস, একটা হচ্ছে স্ট্যাটাস, একটা হচ্ছে নিম্ব স্ট্যাটাস। তারপর উলম্ব মেঘ যার রেঞ্জটা হচ্ছে গড় নিম্নতম উচ্চতা 1,600 ফুট, এর হচ্ছে দুটো ভাগ, একটা হচ্ছে কিউমুলাস আর একটা হচ্ছে কিউমুলোনিম্বাস। তারপর অধিক উচ্চতার মেঘ অবস্থান ভূপৃষ্ঠ থেকে প্রায় 20,000 ফুটেরও অধিক উচ্চতায় এই মেঘের অস্তিত্ব পরিলক্ষিত হয়। শ্রেণীবিভাগ সিরাস মেঘ, এটি উচ্চস্তরীয় বায়ুমণ্ডলের স্বচ্ছ লোক অর্থাৎ কোষ প্রকৃতির মেঘ। বৈশিষ্ট্য, এটি হালকা পালক সদৃশ্য এক প্রকার মেঘ, বিচ্ছিন্নভাবে বায়ুমণ্ডলে এই মেঘ অবস্থান করে। মেঘের গঠন অনেকটা রেশম বা তন্তু বুননের মতো। আকাশে এই মেঘ থাকা সত্ত্বেও সূর্যকে এর মধ্যে দিয়ে দেখা যায়। ঘোড়ার লেজের মতো দেখতে হয় একে মেয়ার্স টেল বলে। প্রভাব, সাধারণভাবে এই মেঘ পরিষ্কার আবহাওয়া নির্দেশ করলেও সিরাস মেঘের পারস্পরিক বন্ধনই খারাপ আবহাওয়ার পূর্বাভাস দেয়। সিরোস্ট্যাটাস মেঘ, উচ্চ বায়ুমণ্ডলের পাতলা এক প্রকার মেঘ হলো এই সিরোস্ট্যাটাস বা মেঘ। বৈশিষ্ট্য, এটি সাদা পাতলা চাদরের ন্যায় এক প্রকার মেঘ। এই মেঘে ঢাকা আকাশকে অনেকটা দুধের মতো সাদা খায়। এর মধ্যে দিয়ে সূর্য এবং চাঁদকে উজ্জ্বল মণ্ডলের ন্যায় দেখায়, অর্থাৎ সূর্য ও চাঁদকে ঘিরে এই মেঘ বলয়ের আকারে অবস্থান করে আকাশে। আকাশে রামধনুর রং অনেক সময় এই মেঘ থেকে দেখা যায়। প্রভাব, সিরোস্ট্যাটাস মেঘের অস্তিত্ব ঝড়ের সংকেত দেয়। সিরোকিউমুলাস মেঘ বায়ুমণ্ডলে গোলাকার স্তূপ বিশিষ্ট হয়ে অবস্থান করে। সিরোকিউমুলাস বা অলোক স্তূপ মেঘ। বৈশিষ্ট্য, এটি খণ্ড খণ্ড পেঁজা তুলোর ন্যায় মেঘ। সুন্দরতম এই মেঘটি দলবদ্ধ সারিবদ্ধভাবে কিংবা ঢেউ খেলানোভাবে ভেসে বেড়ায়। এই মেঘ পৃথিবীতে ছায়া সৃষ্টি করে না। এই মেঘে ঢাকা আকাশকে ম্যাকারেল মাছের পিঠের মতো দেখতে হওয়ায় একে ম্যাকারেল আকাশ বলে। প্রভাব, আকাশে এই মেঘের অস্তিত্ব সাধারণত পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। 5.2 হ্রদ অঞ্চলে কৃষির উন্নতির কারণগুলি কি কি? উত্তর আমেরিকার অন্যতম কৃষি উন্নত অঞ্চল। এর কারণগুলি হলো ভূমি, এখানকার বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল ভূমি কৃষিকাজের পক্ষে উপযুক্ত। জলবায়ু, পরিমিত বৃষ্টিপাত ও উষ্ণতাযুক্ত নাতিশীতোষ্ণ আর্দ্র জলবায়ু গম, যব, ভুট্টা প্রভৃতি ফসল উৎপাদনের পক্ষে বিশেষ উপযোগী। মাটি, এখানকার উর্বর চার্ণোজম মাটি কৃষিকাজের পক্ষে আদর্শ। জলসেচ, হ্রদগুলি থেকে কৃষির প্রয়োজনীয় জল জলসেচের মাধ্যমে সহজেই পাওয়া যায়। বর্ষাবর্ষণ, একই জমিতে বারবার একই ফসল চাষ না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করার ফলে একদিকে যেমন জমির উর্বরতা বজায় থাকে, তেমনি অপরদিকে উৎপাদনও বেশি হয়। আধুনিক কৃষি ব্যবস্থা, যন্ত্রপাতি ও রাসায়নিক সারের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করা হয়। এমনকি মিশ্র কৃষির ও ফসল চাষ এবং পশুপালন ব্যাপক প্রচলন দেখা যায়। চাহিদা, জনবহুল অঞ্চল হওয়ায় হ্রদ অঞ্চলে কৃষিজ ব্যাপক চাহিদা রয়েছে। তাছাড়া পশুখাদ্য হিসেবে ভুট্টার চাহিদা ব্যাপক। এছাড়াও প্রচুর সুলভ শ্রমিক ও সরকারি সাহায্য ও সহযোগিতার ফলে এই অঞ্চলটি কৃষির দিক থেকে উন্নত হয়েছে। 5.3 সেলভা সম্পর্কে আলোচনা করো। সেলভা শব্দটি ল্যাটিন শব্দ সিলভা থেকে এসেছে, যার অর্থ অরণ্য। অবস্থান, নিরক্ষরেখার উভয় পাশে। ব্রাজিলের আমাজন অববাহিকার 60%, পেরুর 30%, কলম্বিয়ার 10% এবং গিয়ানা, ভেনেজুয়েলা, সুরিনাম, বলিভিয়া, ফ্রেঞ্চ গিয়ানা প্রভৃতি দেশের উপকূলীয় সমভূমিতে নিরক্ষীয় চিরসবুজ অরণ্যকে সেলভা বলা হয়। বৈশিষ্ট্য, সারা বছর ধরে প্রচুর উষ্ণতা ও বৃষ্টিপাত পায় বলে এই বনভূমির গাছগুলি চিরসবুজ থাকে, তাই এই বনভূমিকে চিরহরিৎ বৃক্ষের বনভূমি বলা হয়। প্রচুর বৃষ্টিপাতের জন্য গাছগুলির দৈর্ঘ্য খুব বেশি হয়, এক একটি প্রায় 40 থেকে 50 মিটার বা তারও বেশি দীর্ঘ হয়। গাছের পাতাগুলি খুব চওড়া হয় ও গাছগুলি ঘন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় সূর্যের আলো বনভূমির অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। এজন্য সেলভা অরণ্যকে চিরগোধূলির অঞ্চল বলা হয়। বনভূমির তলদেশ থাকে অন্ধকারাচ্ছন্ন, স্যাঁতস্যাঁতে ও আর্দ্র এবং বিভিন্ন ঝোপঝাড় ও লতাপাতায় পরিপূর্ণ। বিভিন্ন প্রকার বৃক্ষের পাশাপাশি অবস্থানের
ফলে এই বনভূমির কাঠ সংগ্রহে অসুবিধা দেখা দেয়। সেলভা অরণ্যভূমি পৃথিবীর 20% অক্সিজেন সরবরাহ করে, সেজন্য একে পৃথিবীর ফুসফুস বলে। প্রায় 2.5 লক্ষ পতঙ্গ ও 4 লক্ষ উদ্ভিদ প্রজাতি এখানে আছে। পৃথিবীর মোট জীবন্ত প্রজাতির মধ্যে 10% এই সেলভা বনভূমিতে অবস্থান করছে। উদ্ভিদসমূহ এই অরণ্যের উল্লেখযোগ্য বৃক্ষগুলি হল মেহগনি, আবলুস, ব্রাজিল নাট, রাবার, রোজউড, টাগুয়া নাট প্রভৃতি। অরণ্যের তলদেশ লতা, গুল্ম, আগাছা ইত্যাদিতে পূর্ণ থাকে, তবে অস্বাস্থ্যকর পরিবেশ, বিষাক্ত কীটপতঙ্গ ও পোকামাকড় এবং অনুন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য এই বনভূমির কাঠ তেমন ব্যবহার করা যায় না। 5.4 মেঘ কিভাবে সৃষ্টি হয়? মেঘ সমগ্র পৃথিবীর বিভিন্ন জলভাগ থেকে জলীয় বাষ্পপূর্ণ হালকা বায়ুমণ্ডলে উত্থিত হয়ে ঘনীভবন প্রক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা, যার ব্যাস হচ্ছে 0.2 থেকে 0.6 মিলিমিটার ও তুষারকণায় পরিণত হয়ে যখন বিভিন্ন উচ্চতার বিভিন্ন আকার ধারণ করে ভেসে বেড়ায় তাকে মেঘ বলে। উদাহরণ: বায়ুমণ্ডলে ভাসমান কয়েকটি মেঘ হল সিরোস্ট্যাটাস মেঘ, অল্টোস্ট্যাটাস মেঘ, কিউমুলাস মেঘ, নিম্বোস্ট্যাটাস মেঘ, কিউমুলোনিম্বাস মেঘ প্রভৃতি। ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। মেঘের উৎপত্তি। বায়ুমণ্ডলে মেঘের সৃষ্টি প্রসঙ্গে বিভিন্ন আবহবিদ কয়েকটি পর্যায়ের কথা বলেছেন। এর মধ্যে মেঘ সৃষ্টির কয়েকটি বিশেষ পর্যায় নিম্নরূপ। প্রথম পর্যায়। এই পর্যায়ে সূর্যতাপে সাগর, মহাসাগর, নদী, হ্রদ, পুকুর, জলাশয় প্রভৃতি ক্ষেত্র থেকে জল বাষ্পীভূত হয়। এই জলীয় বাষ্প হালকা বলে তা ক্রমশ উপরে উঠে বায়ুমণ্ডলে জমতে থাকে। তাছাড়া উদ্ভিদের বেদন প্রক্রিয়া থেকে সৃষ্ট জলীয় বাষ্প এক্ষেত্রে বায়ুমণ্ডলে সঞ্চিত হয়। যে ঊর্ধ্বমুখী জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করার পর চাপ হ্রাসের ফলে ক্রমশ শীতল হয়ে তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে ঘনীভবন প্রক্রিয়া কার্যকারী হয়। ফলে বায়ুমণ্ডলে ঘনীভূত জলীয় বাষ্প ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা ও তুষারকণায় পরিণত হয়। তৃতীয় পর্যায়। এই পর্যায়ে বায়ুমণ্ডলে ঘনীভূত ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা ও তুষারকণা বায়ুতে ভাসমান সূক্ষ্মাতিসূক্ষ্ম ধূলিকণা, ছাই, লবণকণা, কয়লার কণা প্রভৃতিকে আশ্রয় করে মেঘরূপে ভেসে বেড়ায়। 5.5 শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে চিত্রসহ আলোচনা করো। শৈল শব্দের অর্থ পর্বত এবং উৎক্ষেপ এর অর্থ উপরে ওঠা। সাধারণ জলীয় বায়ুপূর্ণ বায়ু পর্বতে বাধা পেয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে। সৃষ্টির পরিবেশ। সমুদ্র নিকটবর্তী সুউচ্চ পর্বতের অবস্থান। সমকোণে প্রবল জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বত দ্বারা বাধা পেয়ে শৈলোৎক্ষেপ বৃষ্টির পরিবেশ সৃষ্টি করে। পদ্ধতি: সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু তার প্রবাহপথে আড়াআড়িভাবে অবস্থিত কোনো পর্বতে বাধা পেলে পর্বতের গা বেয়ে ওপরে উঠে যায়। ঊর্ধ্বগামী এই বায়ু প্রসারিত ও শীতল হতে থাকে এবং বায়ুস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি পরস্পর যুক্ত হয়ে ক্রমশ বড় হতে থাকে এবং পর্বতের যে ঢাল বেয়ে বায়ু ওপরে উঠে এসেছে সেই প্রতিবার ঢালে প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। পর্বত অতিক্রম করে এই বায়ু যখন বিপরীত ঢাল অর্থাৎ অনুবাদ ঢালে এসে পৌঁছায় তখন তাতে আর জলীয় বাষ্প থাকে না। তাছাড়া নিচের দিকে নামতে থাকায় বায়ু ক্রমশ উষ্ণ হতে থাকে, ফলে ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকে না। তাই এই ঢালে বৃষ্টি হয় না বললেই চলে। একে বৃষ্টিচ্ছায়া অঞ্চল বলে। উদাহরণ: ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ের প্রতিবার ঢালে অবস্থিত চেরাপুঞ্জির মৌসিন নামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধা পেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটায়, কিন্তু শিলং বিপরীত পাশে থাকায় সেখানে বৃষ্টিপাত কম হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধা পেয়ে প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়, কিন্তু পূর্ব ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং অন্যান্য ফ্রি পিডিএফগুলো কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।